বিয়ে বাড়িতে নিমন্ত্রণ হিসেবে আমিও তখন উপস্থিত। আমার দিদির ছোট ননদের মেয়ের বিয়ে। আমি বর্ধমান থেকে গিয়েছি। খাওয়া দাওয়া পরেই করব ভেবেছি, কারণ বাড়ি ফেরার তাড়া নেই। সত্যি কথা বলতে, খাওয়া দাওয়া করে শীতের রাতে বেলগড়িয়া থেকে বর্ধমান ফেরাটা একটু সমস্যাই বটে। দূরত্বটা তো কম না। আমি তখন চেয়ারে বসে কফি খাচ্ছি, বরযাত্রীরাও এসে পৌঁছেছে। এত ব্যস্ততার মধ্যে আমার দিদি আমার কানে এসে কানে কানে বলে গেল, বোন, খিদে পেলে খেয়ে নিস। আমার পাশেই বসে আছে আরো 3 জন মেয়ে। ওরা নিজেদের মধ্যে কথাবার্তা বলতে চলেছে। হঠাৎ একটি কথা কানে এলো। ওদের মধ্যে থেকে একটি মেয়ে বলে উঠল, যত সব ঢং, আদিক্ষেতা দেখলে গা জ্বলে যায়। পাশ থেকে আরো একটি মেয়ে বলে উঠল, দেখ দেখ, ছেলেটার কোনো পার্সোনালিটি নেই। বউ একদিকে হুকুম করে যাচ্ছে, সমান তালে বউয়ের হুকুমানা পালন করছে। কেন একটু উঠে গিয়ে ফুচকা খেতে পারছে না? সুন্দরী বউ বলে কথা, তার অর্ডার শুনতে তো হবেই। কথাগুলো বলতেই একসঙ্গে হু হু করে হেসে উঠল সকলে। কথাটা শুনে আমিও সামনের দিকে তাকিয়ে দেখি একটি ছেলে ফুচকা স্টল থেকে একটা একটা করে ফুচকা নিয়ে এসে মেয়েটিকে খাইয়ে দিচ্ছে, আর মেয়েটি চেয়ারে বসে সেটা খেয়ে চলেছে। দেখেই মনে হলো নতুন বিয়ে হয়েছে ওদের। আমিও দেখে একটু অবাক হলাম। ফুচকা স্টল তো বলতে গেলে মুখের সামনে। এইভাবে একটা একটা করে ফুচকা নিয়ে এসে দেওয়াটার থেকে নিজে একটু উঠে গিয়ে দাঁড়িয়ে খেলে পারত। তবে এটার মধ্যেও একটা ভালোবাসা লুকিয়ে আছে বটে। বইয়ের আবদার রাখতেই হয়তো ছেলেটি এইভাবে নিয়ে এসে দিচ্ছে। ব্যাপারটা দেখে আমার খারাপ লাগেনি, আর আদিক্ষেতা বলেও মনে হলো না। যারা যেভাবে ভালো থাকতে চায় থাক না, সেটা দেখে বাজে মন্তব্য করাটা ঠিক নয়। স্বামী স্ত্রীর মধ্যে প্রেমটা যতদিন থাকবে ততদিন সম্পর্কটা মধুর থাকে। সম্পর্ক একঘেয়ে হওয়ার থেকে এই ছোট ছোট আবদারগুলো পূরণ করলে ভালোবাসা বরং বাড়ে। কিছুক্ষণ পর আমার পাশে বসে থাকা মেয়েগুলো বলে উঠে গেল, আমি একাই বসে আছি। এদিকে আমার দিদি, জামাইবাবু, ওরা সবচেয়ে যার কাজে ব্যস্ত। বিয়ে বাড়িতে সেভাবে আমার পরিচিত কেউ নেই। দিদির বাড়ি হলেও কথাটা ছিল এটা দিদির ননদের বাড়ি। যে ছেলেটি তার ওয়াইফের ফুচকা নিয়ে এসে খাওয়াচ্ছিল তারাও আমার পরিচিত নয়। ওদের দেখে বরপক্ষের লোক বলেই মনে হচ্ছিল। এইদিকে ওদের ফুচকা খাওয়া শেষ হয়ে গেছে। তখন মিনিট 15 পর দেখি ওই ছেলেটি হন্তদন্ত হয়ে মেয়েটির কাছে এসে বলল, বিদিশা, এই ব্যাচে তুমি খেয়ে নাও। মাকেও বললাম খেয়ে নিতে। মা বলল, বৌমাকে ডেকে দে তাহলে। বিদিশা জিজ্ঞেস করল, তুমি এখন খাবে না কেন? আগে তোমরা খেয়ে নাও, আমি পরে খেয়ে নেব। পরের ব্যাচে বসে বিয়ে না মিটলে তো যেতেও পারবো না। কেউ তো বেশ ঠিক আছে, তাহলে খেয়েই নি। হাতটা ধরে একটু বসলেই মেয়েটি হাতটা বাড়িয়ে দিতেই ছেলেটিকে বলল, সাবধানে আমাকে ভালো করে ধরো। তারপর মেয়েটি চেয়ার থেকে উঠে ছেলেটির কাঁধে হাত দিয়ে আস্তে আস্তে এগিয়ে চলল। ছেলেটিও অন্তত যত্ন সহকারে মেয়েটিকে নিয়ে গেল। মেয়েটি হাঁটা চলা স্বাভাবিক বলে মনে হলো না, ভালো রকম অসুবিধা আছে। পায়ের দিকে তাকাতেই দেখলাম মেয়েটির ডান পাটা নকল। অবাক হলাম, বুঝতে পারলাম তখন ছেলেটি কেন ফুচকা নিয়ে এসে খাওয়াচ্ছিল। শারীরিক প্রতিবন্ধী একটা মেয়েকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করাটা অনেক বড় মনের পরিচয়। কথাগুলো আমি তখন ভাবছি। কিছুক্ষণ পর দেখি ছেলেটার ওয়াইফকে পৌঁছে দিয়ে এসে আমার পাশে ঠিক বসলো। ছেলেটি নিজের থেকেই আলাপ জমালো। এদিকে আমিও কথা বলার জন্য আগ্রহী হয়েছিলাম। খানিকটা পরিচয় হয়ে যাওয়াতে জানতে পারলাম যে ছেলেটির পিস্তত দাদার বিয়ে।
কথা বলতে বলতেই জিজ্ঞাসা করলাম যে আপনি খেতে বসলেন না কেন? দেখলাম তো বৌদিকে নিয়ে গেলেন। ছেলেটি হেসে বলল, হ্যাঁ, আপনি লক্ষ্য করেছেন? তাহলে আমি বলি, লক্ষ্য তো তখন থেকেই করছি যখন দেখলাম বৌদিকে ফুচকা নিয়ে এসে খাইয়ে দিচ্ছিলেন। দেখে বেশ ভালো লাগলো আপনাদের এই সুন্দর ভালোবাসা দেখে। রিসেন্ট বিয়ে হয়েছে মনে হয় আপনাদের, নিশ্চয়ই প্রেম করে বিয়ে। ঠিকই ধরেছেন, রিসেন্ট বিয়ে হয়েছে, তবে ঠিক প্রেম করে আমাদের বিয়েটা হয়নি। বিদিশা আমাকে বিয়ে করতে প্রথমে রাজি ছিল না, পরে অবশ্য মত চেঞ্জ করেছিল। এমন কথা শোনার পর আমার মধ্যে আরো কৌতূহল জন্মালো। বিয়েটা যখন প্রেম করেই নয়, তাহলে তো দেখাশোনা করে আমাকে আর জিজ্ঞেস করতে হয়নি। তারপর ছেলেটি নিজে থেকেই বলতে শুরু করলো সে কথা। বছর 3 আগের ঘটনা। আমরা 2 ভাই। আমি তখন রিসেন্ট জব পেয়েছি সরকারিতে। আমার দাদা বিয়ে হলো। দাদা তখন বেসরকারি কোম্পানিতে চাকরি করে। দাদার বিয়েটা দেখাশোনা করেই বিয়ের 5 মাস পর দাদা বৌদিকে নিয়ে ঘুরতে গেল নৈতালে। বৌদির ইচ্ছা ছিল সমুদ্রে যাওয়ার। দাদা বলল পাহাড়ে যাবে, এদিকে সমুদ্রে যাওয়ার ইচ্ছে দাদার নেই। দাদা ছোট থেকেই পাহাড় ভালোবাসে, আর বৌদি জেদ ধরে বসে আছে পাহাড়ে যাবে না। বাড়িতে আমার মা তখন বৌদিকে বুঝিয়ে বলল, নৈতাল ঘুরে এসো, তোমার খারাপ লাগবে না। নতুন বিয়ে হয়েছে, কত নতুন নতুন জায়গায় ঘুরবে তোমরা। অমিত যখন বলছে নৈতালে যাবে, তখন গিয়েই দেখো না। পরের বছর রনিতের বিয়ে দিয়ে দেব, তারপর তোমরা 2 বউ মিলে প্ল্যান করবে। রনিত মানে আমি। দাদার বিয়ের পর থেকে মা বাবা দেখাশোনা শুরু করে দিয়েছিল আমার বিয়ের জন্য। মা তো আমাদের প্রায় বলতো, তোর 2 ভাই কোনো কাজের নয়, একটা প্রেমও করতে পারলি না। যাই হোক, দাদা বৌদি চলে গেল নৈতালে। 8 দিনের ট্যুর। ফেরার ঠিক আগের দিন ঘটনা। আমি তখন অফিসে। বাবা ফোন করে বলল, তাড়াতাড়ি বাড়ি আয়, বাড়ি বড় বিপদ। ভাবিনি এমন খবর শুনবো। নৈতাল থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনাতে প্রচণ্ড কুয়াশা ছিল তখন। বৌদি প্রাণে বাঁচলেও দাদা বাঁচতে পারেনি। বৌদি গুরুতর আহত অবস্থায় 3 মাস হাসপাতালে ভর্তি ছিল। তারপর আমার বাড়ি নিয়ে আসি। আর আজ যাকে আমার ওয়াইফ হিসেবে দেখলেন, বিদিশা আসলে আমার দাদার বউ। আর আমার কখনো ভাবিনি এমন ভয়াবহ পরিণত হবে। দাদা চলে যাওয়াটা অনেক বড় ধাক্কা আমাদের কাছে, বিশেষ করে বৌদির কাছে। সুস্থ সুন্দর একটা জীবন থেকে একটা মেয়ের জীবনে এমন পরিণতি সত্যি কষ্টদায়ক। ভয়াবহ দুর্ঘটনা নয়, বৌদির ডান পাটা হাঁটু থেকে বাদ দিতে হয়। সেই সঙ্গে ডাক্তার জানিয়ে দেয় বৌদি কখনো মা হতে পারবে না, কারণ জরায়ুতে গুরুতর আঘাত লেগেছিল। বৌদিকে যখন হসপিটাল থেকে বাড়ি আনা হয়, বৌদি তখন স্বাভাবিক জীবনযাপন থেকে অনেক দূরে। শারীরিক ও মানসিকভাবে বৌদি সম্পূর্ণ বিপর্যস্ত। এই সময় একটা মেয়ের পাশে থাকা যে কতটা জরুরি ছিল, সেটা বৌদি না দেখলে বিশ্বাস করা যাবে না। বৌদিকে সুস্থ জীবনে ফেরাতেই হবে, এই জেদ নিয়ে চলতে শুরু করলাম আমরা, মা বাবা আর আমি। 1.5 বছর পর বৌদি যখন অনেকটাই স্বাভাবিক হলো, বৌদির বাবা মা বৌদিকে নিজেদের কাছে নিয়ে যেতে চাইছিলেন। বৌদি নিজে থেকেই যায়নি। সব থেকে বড় কথা, আমার মা বাবাও পাঠাতে চায়নি। আমার মা বৌদিকে বাবাকে ডেকে বললেন, দাদা, আমার বড় ছেলেকে কখনোই আমি ফিরে পাবো না, কিন্তু মেয়েকে আমার কাছ থেকে নিয়ে চলে যাবেন না। আমি আমার ছোট ছেলের সাথে ওর বিয়ে দিতে চাই। এই কথা শুনে কেন জানি না আমিও বৌদিকে স্বাভাবিক জীবনে ফেরাতে গিয়ে বৌদিকে ভালোবেসে ফেলেছিলাম।
বৌদি কিন্তু এমন প্রস্তাব রাজি হতে চায়নি। আমাকে ডেকে একদিন বলল, তুমি তোমার সুস্থ সুন্দর জীবন আমি বোঝা হতে চাই না। শারীরিক প্রতিবন্ধী একটা মেয়ে থেকে পাওয়া কিছুই নেই। আমি যে কোনোদিন মাও হতে পারবো না। আমি তোমার সবটুকু জেনেই তো তোমার পাশে থাকতে চাই। তোমার ভালো থাকাতেই এখন আমার ভালো থাকা, তোমার মন্দতেই আমার মন্দ। বৌদি আরও 6 মাস টাইম নেয়। অবশেষে আমাদের দুই বাড়ির সম্মিলিত সিদ্ধান্তে 1 বছর আগে আমাদের বিয়ে হয়। বিদিশা স্বাভাবিক জীবনে আবার ফিরতে পেরেছে। এর থেকে বড় কথা আর কি বা হতে পারে। বিদিশা এখন তাই মাকে বলে, তোমাদের মতো মা বাবা যেন প্রত্যেক মেয়ে পায়। এত কিছুর পরেও জীবনে যে নতুন করে বাঁচা যায়, তোমার সাথে না থাকলে আমি হয়তো বাঁচতেই পারতাম না। তবে বিদিশা সত্যি খুব ভালো মনের মেয়ে। আমি ওকে খুব ভালোবাসি। জীবনে চলার জন্য একটা পা না থাকাটা বড় কোনো ব্যাপার নয়, দরকার একটা সাথীর। বিদিশাকে নিয়ে চলতে আমার অসুবিধা হয় না। এখন এমন হয়েছে, বিদিশা সাথে না থাকলে আমি চলতে পারি না। ও যে আমার জীবন সাথী। সমাপ্ত। কলমে সরজিৎ ঘোষ, পাঠে অনিতা ভট্টাচার্য।